প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের থাকবে কম্পিউটার ল্যাব, জানালেন প্রধানমন্ত্রী। ছাগলকাণ্ডের পর মতিউরের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ উধাও। সড়ক মহাসড়কে অব্যবস্থাপনা, গণপরিবহনেও নানা অনিয়ম। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য রপ্তানিতে বাধা, দুর্বল অবকাঠামো। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে, এজন্য কম্পিউটার ল্যাব করা হবে প্রাথমিক বিদ্যালয়ে, কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের মেয়াদি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় প্রাথমিক শিক্ষা পদক ও জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার উদ্বোধন করেন, পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী 126 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানকে পদক তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশের, তাই তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্য সরকার সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের শিশুদের শিক্ষায় দীক্ষায়, সংস্কৃতি চর্চা, খেলাধুলা সব দিকে যেন তারা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেটাই আমরা করতে চাই। আর তা করার জন্য যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। বর্তমান বিশ্বে প্রযুক্তির জয় জয়কার, তাই কোনোভাবেই তার থেকে পিছিয়ে থাকার কোনো উপায় নেই। বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী জানালেন, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা। ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব এবং সেই সাথে প্রি প্রাইমারি আমরা চালু করি। আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সেটা পড়াশোনা না, বাচ্চারা যাবে, একসাথে বসবে, সবাই বন্ধু বান্ধবে খেলাধুলা করবে। ওই খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে, সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায়, সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। শুধুমাত্র পাঠ্য বইয়ের শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়া সম্ভব নয়, এজন্য খেলাধুলারও প্রয়োজন। সেজন্য সারা দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী। আজকের শিশু আগামী দিনের নাগরিক, যারা একদিন এদেশের কর্ণধার হবে। এই শিশুদের মধ্যে দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় সরকারি চাকরি করবে, বৈজ্ঞানিক হবে। এমনকি আমরা তো এখন শুধু আমরা এখন আছি, একসময় তো আমাদের চাঁদেও যেতে হবে, চাঁদও জয় করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সকলে এক হয়ে কাজ করলে এগিয়ে যাবে দেশ, সম্ভব হবে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম, ইলিশ মাছ ও রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 400 কেজি হাড়িভাঙা আম, 50 কেজি ইলিশ মাছ ও 50 কেজি রসগোল্লা হস্তান্তর করা হয়। স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী। এই শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে উল্লেখ করেন তিনি। গত 23 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 500 কেজি আনারস উপহার পাঠিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আওয়ামী লীগ সরকার গবেষণার উপর গুরুত্ব দিয়ে আসছে, তারই ধারাবাহিকতায় জাতীয় জিন ব্যাংক স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফিজ ওসমান। দুপুরে সাভারের আশুলিয়ায় জাতীয় জিন ব্যাংক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সেমিনারে তিনি একথা জানান। ধরনের পশু পাখি থেকে আরম্ভ করে সব কিছুর এখানে কিন্তু জিন আমরা রক্ষা করবো, যাতে এটা আবার ভবিষ্যতে এখান থেকেও আমরা আবার তৈরি করতে পারি।
সেই কারণে এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার একদম নিজের চিন্তা থেকে দেওয়া, এবং আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটা করছি আর কি। আরও খবর, নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ উধাও। ছাগলকাণ্ডের পর বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজকে কোথাও দেখা যাচ্ছে না। উপজেলা পরিষদ কার্যালয়ে আসছেন না, বাড়িতেও নেই। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর অনুসন্ধানে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার 3 দিন আগে 13 জুন বৃহস্পতিবার সবশেষ অফিসে আসেন লায়লা কানিজ। তারপর আর তার দেখা মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অফিসে নেই, বাড়িতেও নেই তিনি। সবকটি মুঠোফোন নম্বর বন্ধ। তার অনুপস্থিতিতে থমকে আছে উপজেলা পরিষদের কাজ। সেবা প্রার্থীরাও এসে ফিরে যাচ্ছেন, তুলে ধরছেন তার নানা অপকর্মের কথা। ঈদের আগে বৃহস্পতিবার পর্যন্ত ছিল, পরের ঈদের পর আসে না। যদি ওনা ব্যক্তিগত কোনো কারণ দেখায়া বা অনর্থক অবহেলা করে বন্ধ করে তাহলে রায়পুরা জনগণের ক্ষতি হচ্ছে। 2টি সিম জায়গা ওইটা 10 লাখ টাকা দাম দিয়েছে আর কি, দাম ধরে ওর আমার 1 লাখ 2 লাখ করে 4 লাখ টাকা দিছে। প্রায় 1-200 লোক লয়ে এসে এইটা আবার জোর করে দখল করছে। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ। পেয়ে যান জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের পদ। রাতারাতি রাজকীয় বাড়ি, নিজের নামে সড়ক, কয়েক শত বিঘার উপর ওয়ান্ডার পার্ক, ইকো রিসোর্ট, পিকনিক ও শুটিং স্পটের মালিক বনে গেছেন তিনি। সম্পদের এমন বিবরণীতে বিস্মিত ও বিব্রত দলের নেতারাই। তাদের প্রশ্ন, একজন সাধারণ খাদ্য কর্মকর্তার মেয়ে এত অঢেল সম্পদ কোথায় পেলেন? এইভাবে যে বহিরাগত লোক আইসা হঠাৎ করে এইসব ভালো ভালো সৃষ্ট পদগুলিতে তারা বৈশা প্রশাসনের কাজ করে, আমাদের আদর্শ থাকবে না। আমাদের আওয়ামী লীগের কর্মীরা অনেকে নিশ্চুপ হয়ে গেছে। উনি আমাদেরকে কখনো ওইভাবে মূল্যায়ন করেননি। ওনার রুমে ঢোকা বা ওনার সাথে কথা বলা বা ওনার সাথে দেখা করা বা ওনাকে ফোন দিয়ে কিছু জিজ্ঞেস করা বা জানতে চাওয়া, সেটুকু আমাদের কখনো হয়নি। থলের বিড়ালের মতো স্বামী মতিউরের অবিশ্বাস্য দুর্নীতির খতিয়ান বেরিয়ে আসার সঙ্গে উঠছে লায়লা কানিজ লাকির বিরুদ্ধে নানা অভিযোগ। তবে তার নিখোঁজ সংবাদ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিজিবির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের 101তম রিক্রিউট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের সালাম গ্রহণ শেষে তিনি একথা বলেন। এবার 556 জন নবীন সৈনিকদের মধ্যে 520 জন পুরুষ ও 36 জন নারী রিক্রিউট শপথ গ্রহণের মাধ্যমে তাদের সৈনিক জীবন শুরু করেছেন। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক জানান, সীমান্ত নিরাপত্তায় অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়িয়ে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে বলেও জানান তিনি। বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। দেশের সড়ক মহাসড়কে যেমন অব্যবস্থাপনা, গণপরিবহনেও নানা অনিয়ম। যেখানে সেখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে ব্যাটারি চালিত অটোরিকশা বা 3 হুইলারের দৌরাত্ম্য, ভাড়া নিয়ে নৈরাজ্য কি নেই। গণপরিবহনে ভোগান্তি নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাধারণ মানুষের নির্ভরতা গণপরিবহনে, ভোগান্তির শেষ নেই তাতে। বগুড়ার বাস টার্মিনালের ভেতর থেকে গাড়ি ছাড়ার কথা, অথচ রাস্তা থেকে যাত্রী নেয় অনেকে বুঝতেই পারেন না কোন গাড়ির গন্তব্য কোথায়। আর এসব কিছুর সাথে পরিবহনগুলোতে চাঁদাবাজি তো আছেই। বিশাল এলাকা টার্মিনাল, ওখানে কাউন্টারও আছে, কিন্তু ওরা ওখানে না থাকা রোডের উপরে আসা ঝামেলা করে, মানুষ বুঝতে পারে না কোন বাস কোথায় যাচ্ছে। ফেনী নোয়াখালী সড়কের যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানির বিস্তর অভিযোগ যাত্রীদের। যত্রতত্র আপনার রাস্তা ব্লক করে যাত্রী উঠানামা করে, এরপরে ওরা একটু এক হাত আগায় আবার বসে থাকে। মুখটা যখন ব্লক থাকে তখন অটোমেটিকলি আপনার রাস্তা জাম লেগে যায়।
খুলনায় গত ৩-৪ বছরে নগরীর সবগুলো রুটে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। টাউন সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশার দুঃসহ জট। এসব পরিবহন চলাচলের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ভোগান্তি যাত্রী ও চালক দুই পক্ষেরই। কন্ট্যাক্ট করে না নিলেই সমস্যা হয়, ইচ্ছা মতো বাড়াই বলে এই ভাড়া দিতে হবে। মাঝখানে দাঁড়াই দেবে বল, যেটা সত্যি কথা। আসলে তো একটা গাড়ি সাইড জায়গা পাইনি, তাই জায়গাটা আছে। কুমিল্লা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোয় ইচ্ছে মতো ভাড়া বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলার প্রবণতা একেবারেই নেই বললেই চলে। একই অবস্থা ঝিনাইদহ ও মাদারীপুরেও। শহরের সড়কে যানজট নিত্যদিনের ঘটনা। সরকারের লোক দেখতে হইব, আইন শৃঙ্খলা বাহিনী দেখতে হইব, দেখি এগুলো পদক্ষেপ নিতে হইব যে তারা ভাড়া কিভাবে কেন বাড়ায়। বাসে কেউ যাইতেই চায় না, বাস চালাক অত্যাচারে মানুষ আরো হয়ে গেছে। চট্টগ্রামের মানুষের বহু বছরের দাবি একটি বাস টার্মিনাল। বাস টার্মিনাল না থাকায় পিসি সড়ক, অলংকার মোড়, একে খান মোড়ের মতো ব্যস্ত সড়কে হয় বাসের পার্কিং। তাতে যানজটের নগরীর বদনাম ঘুঁষছে না বন্দর নগরীর। এখানে অলঙ্কারেতে কেন্দ্রীয় কোনো বাস টার্মিনাল নাই, যার কারণে গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করে। প্রথম দরকার এখানে চট্টগ্রামে একটা বন্দরনগরীতে একটা সুশৃঙ্খল টার্মিনালের পরে যদি এখানে গাড়ি থাকে, তখনই পুলিশকে যে কোনো কথা আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কেন এখানে গাড়ি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারতে পণ্য রপ্তানিতে বাধা দুর্বল অবকাঠামো। জাতীয় রাজস্ব বোর্ড রেলের পণ্য রপ্তানির অনুমতি দিলেও ইয়ার্ডসহ দরকারি স্থাপনা নির্মাণ না হওয়ায় আজও তা আলোর মুখ দেখেনি। হতাশ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের স্থলপথে ভারতের সাথে যে বাণিজ্য হয় তার ৭০% বেনাপোল বন্দরের রেল ও সড়ক পথে হয়ে থাকে। বাংলাদেশি পণ্যের গুণগত মান ভালো হওয়ায় অনেক পণ্য এখনও রপ্তানি হচ্ছে ভারতে। আমদানি বাণিজ্য সহজ করতে সড়ক পথের পাশাপাশি রেল পথে ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে, কিন্তু রপ্তানির ক্ষেত্রে রয়েছে নানান প্রতিবন্ধকতা। রেলে করে পণ্য ভারতে রপ্তানি করা যাচ্ছে না এখনও। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, মাছ, গার্মেন্টস তৈরি পোশাক, কেমিক্যাল সহ শতাধিক পণ্য। এই খালি ট্রেনে যদি রপ্তানি পণ্য দিয়ে ভারতে রপ্তানি করা যায় তাহলে সময় সাশ্রয় হবে, খরচও সাশ্রয় হবে। বেনাপোল বন্দরের কিছু অবকাঠামো উন্নয়নের দরকার। রেলের দুই পাশে যে 100-200 ফিট জায়গা আছে সেটাকে বেসমেন্ট তৈরি করতে হবে জরুরি ভিত্তিতে কন্টেনার ওঠানামা করার জন্য। 2022 সালে এনবিআর রেল সড়কে পণ্য রপ্তানির অনুমতি দিলেও অবকাঠামোগত সমস্যা সহ নানা জটিলতার কারণে চালু হচ্ছে না রপ্তানি বাণিজ্য। বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা এবং কিছু আইনি জটিলতার কারণে বাগানযোগে রপ্তানি পণ্য শুরু হয় নাই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা বিষয়টি নিয়ে দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরা মনে করছেন অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রেলপথে রপ্তানি চালু করা গেলে দিনে দিনে যেমন পণ্য পৌঁছাবে কলকাতায়, তেমনি খরচ অর্ধেকে কমে আসবে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 2024-25 অর্থ বছরের জন্য 1981 কোটি 52 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। দুপুরে নগরের নন্দনকাননে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে ঘোষণা দেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। নতুন অর্থ বছরের বাজেটের পাশাপাশি 2023-24 অর্থ বছরের চসিকের 1661 কোটি 9 লাখ 40 হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন। বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল। এ সময় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় প্রধান কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর থেকে পানি নামছে ধীরে ধীরে। হবিগঞ্জ জেলার কৃষি বিভাগ জানিয়েছে, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যায় 4603 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকসানের মুখে পড়েছেন অন্তত 3500 কৃষক। হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, জেলায় 97 কিলোমিটার রাস্তাঘাট ক্ষতি হয়েছে। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের, থাকবে কম্পিউটার ল্যাব, জানালেন প্রধানমন্ত্রী। ছাগলকাণ্ডের পর মতিউরের স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ উধাও। সড়ক মহাসড়কে অব্যবস্থাপনা, গণপরিবহনেও নানা অনিয়ম। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে পণ্য রপ্তানিতে বাধা, দুর্বল অবকাঠামো। চসিকের প্রায় 2000 কোটি টাকার বাজেট ঘোষণা। এবং নবীগঞ্জে বিপদসীমার উপর দিয়ে বইছে কুশিয়ারা, পানিবন্দী নদী পাড়ের গ্রাম। Sponsored by Walton Non-Stop Millionaire Offer and Abiba Finance Limited. দেশের খবর আজ এ পর্যন্তই। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।